রিফাইনিং ভোকাবুলারি পার্ট 1 এ আমরা বলেছিলাম বিভিন্ন সোর্স থেকে কিভাবে ভোকাবুলারি ইফেক্টিভলি পড়তে হয়, মানে নিমোনিক দিয়ে, ছবি দিয়ে, রুট ওয়ার্ড দিয়ে কিভাবে ওয়ার্ড পড়তে হয়। তো ওইটা রিলিজ হওয়ার পর যেটা প্রবলেম হয়েছে, অনেকেই এত সোর্সের মধ্যে থেকে কোনটা পড়বো হিমশিম খেয়ে যাচ্ছে। তো এর জন্য এটা একটা রিভাইজড ভার্সন আজকে আমরা দেখবো আর কি। প্রথমে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি কিছু কোশ্চেন নিয়ে নিচ্ছি। আগের ক্লিপ থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিল যে আসলে কিভাবে কি করতে হবে, যেমন রিভাইজ জিআরিতে ৩,৫০০ ওয়ার্ড পড়বো নাকি ১,৫০০ ওয়ার্ড পড়বো, ভোকাবুলারি কি আগের মতো লাগে? প্রথম ব্যাপারটা হচ্ছে কেউ যদি ৩,৫০০ ওয়ার্ড পড়তে পারে খুবই ভালো, পড়লে কিন্তু কোনো লস নেই। কিন্তু যাদের হাতে সময় নেই, যেমন যদি 14 ফল ধরতে হয় তাহলে কিন্তু তোমাকে জুলাই আগস্টের মধ্যে জিআরই দিতে হবে। তো তোমার হাতে যদি এই মুহূর্তে সময় না থাকে তাহলে তুমি আসলে ওই ১,৫০০ ওয়ার্ড পড়েই এক্সাম হলে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের হাতে সময় আছে তারা কিন্তু ৩,৫০০ ওয়ার্ডই পড়বে, ঠিক আছে? আর ভোকাবুলারি আগের মতো লাগে কি লাগে না, ঘটনা হচ্ছে এই জিআরই ভার্বাল সেকশনে 50% অন্তত ডিপেন্ড করবে ভোকাবুলারির উপরে, 50% মার্ক, ঠিক আছে? তো আগে কি ছিল, সেটা আগে ছিল আরও বেশি লাগতো। মানে আগে ব্যাপারটা ছিল যে ৩,৫০০ ওয়ার্ড পড়লে ভোকাবুলারি অনেকগুলাই কমন পড়তো, কিন্তু এখন তুমি ৩,৫০০ ওয়ার্ড পড়লেও কমন নাও পড়তে পারে। ট্রুলি স্পিকিং আসলে 2-3টা এখনও কমন পড়বে না। মানে ভার্বাল সেকশনে 20টা কোশ্চেনের মধ্যে হতে পারে যে আসলে তুমি 3,০০০ ওয়ার্ড পড়ে গেছো, কিন্তু তারপরেও দুইটা কোশ্চেন তোমার কমন পড়েনি, ঠিক আছে? এটা হতেই পারে। তার মানে হচ্ছে যাদের হাতে সময় নাই তারাও এই যে ১,৫০০ বা ২,০০০ ওয়ার্ড এইটা পরেই রিয়েল এক্সামে চলে যেতে পারো, নো প্রবলেম। কিন্তু যাদের হাতে সময় আছে তারা ৩,৫০০ ওয়ার্ড পড়বা। তারপর হচ্ছে ওয়ার্ড পড়া যদি জুনে শেষ করি, ইজ 2 months এনাফ ফর ভার্বাল অ্যান্ড কোয়ান্ট? এইটা ডিপেন্ড করবে, কারণ হচ্ছে কোয়ান্ট সেকশনটা তো হচ্ছে প্র্যাকটিসের উপরে ডিপেন্ডেন্ট। আর তাছাড়া অনেকে আছে কোয়ান্ট প্র্যাকটিস না করেই ভালো স্কোর পাবে। তুমি যদি কোয়ান্টে ভালো হও তাহলে আসলে 2 মাস অনেক সময়, এত সময় লাগে না। কিন্তু কোয়ান্টে যদি ভালো না হও, এখন তুমি যদি ক্লাস 7-8-এর রুলসগুলো আবার রিভিউ করতে সময় নাও তাহলে তো 2 মাস এনাফ না, ঠিক আছে? তুমি কোন জায়গায় আছো এটা ইম্পর্টেন্ট এখানে। যদি জিনিসগুলো ভালোভাবে দেখা থাকে আগে থেকেই তাহলে মাসখানেক সময় নিয়ে টেস্ট দিয়ে রিয়েল এক্সামে চলে যাওয়া যেতে পারে। প্র্যাকটিস টেস্ট, ফুল প্র্যাকটিস টেস্ট 3 থেকে 4টা দেওয়া উচিত এবং তারপর রিয়েল এক্সামে চলে যেতে হবে। রিভাইজ জিআরিতে কম ওয়ার্ড শিখতে হয়, এটা কি সত্যি? কম ওয়ার্ড শিখতে হয় কোশ্চেনটা এরকম না। ঘটনা হচ্ছে কম ওয়ার্ড শিখেও তুমি এক্সামে যেতে পারো। আগে ছিল ৩,৫০০ ওয়ার্ড পড়া বাধ্যতামূলক, মানে ৩,৫০০ ওয়ার্ড যদি তুমি না পড়ো তাহলে তুমি এক্সামে খারাপ করবা। কিন্তু এখন তোমার যদি রিডিং ভালো থাকে তাহলে ১,৫০০ ওয়ার্ড পড়েও ৩১৫+ পাওয়া সম্ভব। আচ্ছা, অনেকেই একটা কোশ্চেন করে, সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি যেই কোশ্চেনগুলো আছে এখানে, যেই ওয়ার্ডগুলো আছে, ব্যারন্স ৩৩৩, কাপলান ৪০০, প্রিন্সটন হিট প্যারেডে আছে প্রায় 6টা ওয়ার্ড লিস্ট আছে এখানে। তারপর রিসেন্টলি ব্যারন্সের 2nd এডিশন নামে একটা বই বের হয়েছে যেখানে 800 ওয়ার্ড আছে। তো 800-র মধ্যে অন্তত 4 থেকে 500 ওয়ার্ড এইগুলোর সাথে কমন, তার মানে এখানে নতুন ওয়ার্ড হচ্ছে আরও 300-400। তো কোশ্চেনটা হচ্ছে এই কয়েকটা ওয়ার্ড পড়লে কি হবে? কোশ্চেনটা ইজি, কিন্তু অ্যান্সারটা হচ্ছে কি এই কয়টা ওয়ার্ড পড়লেই হবে কিনা ব্যাপারটা এইটা না। ব্যাপারটা হচ্ছে এই কয়টা ওয়ার্ড তোমাকে পড়তেই হবে। তুমি ধরো পড়ছো এই ৩,৫০০ ওয়ার্ড, কিন্তু এই ৩,৫০০ ওয়ার্ডের মধ্যেও দেখা গেছে এইখানে যে ওয়ার্ড, কিছু ওয়ার্ড তুমি পড়ো নাই, তার মানে তুমি একটা বই থেকে ৪,০০০ ওয়ার্ড পড়ছো। 4,000 ওয়ার্ড পড়ার পরও তোমার এইখান থেকে অন্তত 15-20টা ওয়ার্ড বাদ পড়ে গেছে। তাহলে কি করতে হবে? এই 15-20টা ওয়ার্ড অবশ্যই তোমাকে পড়ে ফেলতে হবে। তার মানে হচ্ছে এই যে ১,৫০০ ওয়ার্ড, এই ১,৫০০ ওয়ার্ড তোমাকে পড়তে হবে এবং তারপর তুমি যত বেশি পড়তে পারো তোমার কনফিডেন্স তত বেড়ে যাবে। আচ্ছা, প্রিন্টেড বুক মানে বাজার থেকে কোন ধরনের বই কিনবো আর কি, এইটা আসলে ডিপেন্ড করবে। কারণ অনেকেই আছে বই টই কেনাটা পছন্দ করে না। যাদের আসলে বই কেনাটা পছন্দ না আর কি,
তারা সফট কপি থেকে পড়বা, যেমন এই ডিকশনারি থেকে পড়তে পারো, ইন্টারনেট কানেকশন দিয়ে এই ডিকশনারি থেকে পড়তে পারো, কিংবা আমাদের গ্রুপে এই 2টা ফাইল অলরেডি আপলোড করে দিয়েছে, এই 2টা ফাইল পড়তে পারো। আর যারা বই কিনতে ইচ্ছুক তারা এই 3-4টা বই কিনবা অবশ্যই। তারপর এইটা হচ্ছে 3,500 ওয়ার্ড কমপ্লিট করার যেই গাইডলাইন তার জন্যে, আর এইটা হচ্ছে 1500 ওয়ার্ডের জন্যে। ঠিক আছে, চলো আমরা এই বইগুলোর একটু ওভারভিউ দেখে নেই। পিকচার, নিমোনিক কিংবা কন্টেক্সট দিয়ে ভোকাবুলারি পড়ার জন্য এই বইগুলো খুব ভালো। চলো এই বইগুলোর একটু রিভিউ দেখে নেই। গ্র্যাব দ্য ওয়ার্ড যে বইটা, এই বইটাতে এইভাবে বেশ কিছু ওয়ার্ড পাশে নিমোনিক দিয়ে এক্সপ্লেন করে দেওয়া আছে। যেমন পারভেসিভ, এই পারভেসিভ ওয়ার্ডটা তুমি কিভাবে পড়বা। পারভেসিভ, প্রবাসী, তো প্রবাসী পার্সন সারা পৃথিবীতে ছড়ায় আছে, তাই না? এই যে এখানে লিখে দেওয়া আছে প্রবাসী সাউন্ডস লাইক। তারপর ধরো প্রিমনিশন, মনিশন, অ্যাডমনিশন। মনিশন মানে হচ্ছে সতর্ক করে দেওয়া, তাহলে প্রিমনিশন আগে থেকে সতর্ক করে দেওয়া। এই যে এখানে তার এক্সাম্পল দেওয়া আছে কিভাবে সেই ওয়ার্ডটা মনে রাখতে হবে। তারপর ধরো এখানে একটা ওয়ার্ড আছে ইনিমিক্যাল। ইনিমিক্যাল ওয়ার্ডটা কিভাবে মনে রাখবা? ইনিমিক্যাল, ইনিমি, এনিমি। তো এনিমি যারা যারা তোমার এনিমি তারা কি তোমার প্রতি আনফ্রেন্ডলি হবে, হোস্টাইল হবে। ইনিমিক্যাল মানে হচ্ছে আনফ্রেন্ডলি কিংবা হোস্টাইল বা হার্মফুল, এই ধরনের কিছু। তারপর ধরো এখানে ওয়ার্ড আছে একটা স্যালোব্রিয়াস। স্যালোব্রিয়াস, সাল্লু, বলিউডে সালমান খানের ডাকনাম হচ্ছে সাল্লু। তো সাল্লু, স্যালোব্রিয়াস, আমরা সালমান খানের একটা পিকচার ব্রেনে নিয়ে আসতে পারি। তারপর এখানে আরেকটা ওয়ার্ড আছে স্টেলার। স্টেলার প্রোফাইল, আমরা যখনই একটা কথা বলি যে জিআরই স্কোর ভালো না হলে তখন কিভাবে আমেরিকা যাওয়া যাবে, তখন একটা কথা বলা হয় যে স্টেলার প্রোফাইল থাকতে হবে। তখন স্টেলার প্রোফাইল মানে কি? স্টেলার প্রোফাইল মানে হচ্ছে যদিও জিআরই স্কোরটা ভালো না কিন্তু তার অন্য কিছু আছে কিনা, মানে আরও ভালো কিছু, যেমন তার যদি 3-4টা পাবলিকেশন থাকে কিংবা সিজিপি অনেক ভালো থাকে, তাহলে আসলে লো জিআরই স্কোর দিয়েও ইউএসএ যাওয়া সম্ভব। এই যে ব্যাপারটা, প্রোফাইলে একটু বিশেষ কিছু থাকা, এক্সট্রিমলি হাই স্ট্যান্ডার্ডের কিছু থাকা, সেটা হচ্ছে স্টেলার। তো স্টেলার, স্টার, এটা মনে রাখার জন্য স্টেলার যদি আমরা স্টারের সাথে রেফার করি তাহলে স্টার অ্যান্ড হেভেনলি বডি, সেই স্টারের সাথে আমরা স্টেলারটাকে লিঙ্ক আপ করে দিতে পারি। এখনও যারা কম্পিউটারে অ্যাডোব রিডার ইনস্টল দিয়ে আছো তারা আজ থেকে অ্যাডোব রিডারকে কী করবা? ইগনোর করবা। কারণ এই যে এটা হচ্ছে ফক্সিট রিডার। ফক্সিট রিডার দিয়ে যখন তুমি পিডিএফ ফাইল পড়বা, এই যে ইচ্ছে মতো কাটাকাটি করতে পারতেছো, ইচ্ছে মতো কাটাকাটি করতে পারতেছো, দেখতে পারতেছো, এডিট করতে পারতেছো, একটা পিডিএফ ফাইল পড়তেছো। সাপোজ এই ফাইলটা তুমি 79 পেজ পর্যন্ত পড়ছো, পরের দিন 78 থেকে শুরু করতে হবে, তাই না? তো এখানে তুমি একটা দাগ দিয়ে রাখলা, কিংবা এই পেজে এন্ডিংয়ে এসে পরের দিন এই পেজ থেকে ওপেন হবে। এই ব্যাপারগুলোর জন্য ফক্সিট রিডার অনেক বেশি ফ্লেক্সিবল। চলে আসলাম রিডিফাইনিং ভোকেব এই বইটাতে। এই বইয়ের মাঝখানে কয়েকটা পেজে ব্যারন্সের যেই হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ড, এই ওয়ার্ডগুলা নিমোনিক কিংবা পিকচার দিয়েও ব্যাখ্যা দেওয়া আছে। যেমন অ্যাবেইট। অ্যাবেইট মানে কি? অ্যাবেইট মানে হচ্ছে কোনো কিছু রিডিউস করা। তো ওইটা আমরা কীভাবে পড়বো? অ্যাবেইট, ব্যাট, ব্যাট দিয়ে দুষ্টামি কমানো হয়, আর কমানো হয় এটার মানে হচ্ছে অ্যাবেইট। তারপর অ্যাবেরেন্ট। অ্যাবেরেন্ট, বের, বার, বারে যাওয়া কিন্তু একটা খারাপ লক্ষণ। তো অ্যাবেরেন্ট মানে হচ্ছে অ্যাবনর্মাল কিংবা ডেভিয়েন্ট টাইপের কিছু। তারপর হচ্ছে এখানে অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট মানে কি? অ্যাডাল্ট, আমরা একটা কথা বলে থাকি যে বাচ্চারা অ্যাডাল্টের চেয়ে পিওর হয়, তার মানে কি অ্যাডাল্টরা ভেজাল বা এই ধরনের কিছু। তো অ্যাডাল্টারেট মানে হচ্ছে ভেজাল মেশানো।
তারপর অ্যাবসেন্স ইন এ সেকেন্ড, তার মানে হঠাৎ করে পালিয়ে যাওয়া বা আত্মগোপন করা, এই ধরনের কিছু। তারপর এখানে আছে এলিভেটর, লিফট। লিফট দিয়ে কি করা হয়? লিফট দিয়ে আমাদের হাঁটার যেই কষ্টটা, সেই কষ্টটা কমিয়ে দেওয়া হয়, তাই না? তো এলিভেট মানে হচ্ছে কষ্ট লাঘব করা। তারপর এখানে আছে অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে দোটানার মধ্যে থাকা। এটা আমরা কিভাবে মনে রাখবো? অ্যাম্বুলেন্স, কাউকে যখন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন আমরা আসলে একটা দোটানার মধ্যে থাকি, ওই রোগীটা বাঁচবে কি মরবে। তো এই যে ব্যাপারটা, দুইটা জিনিসের মধ্যে কনফিউশনের মধ্যে থাকে, এটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। তো এইভাবে এই বইটাতে প্রায় 1000 ওয়ার্ড নিমোনিক কিংবা পিকচার দিয়ে ডিটেলস এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। জিআরই ভার্বাল সেকশনটা কেমন হয় এটা তো সবাই জানি, তারপরেও আজকে ইটিএস এর এই বই থেকে ভার্বাল সেকশনটা আরেকবার রিভিউ করে নিচ্ছি। জিআরই ভার্বাল সেকশন আমাদের 3 টাইপের কোশ্চেন আসবে। একটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, এইটা হলো একটা। সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে টেক্সট কমপ্লিশন অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স। আর আরেকটা টাইপ হচ্ছে এখানে রিডিং কম্প্রিহেনশন। এই 3টা পার্টের মধ্যে টেক্সট কমপ্লিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্সে আমাদের ভোকাবুলারি লাগবে। ন্যাচারালি এইখানে কোশ্চেন আসবে হচ্ছে 6 অ্যান্ড এখানে হচ্ছে 4। ন্যাচারালি রিডিং কম্প্রিহেনশন থেকে 10টা কোশ্চেন থাকে। দেন রিডিং কম্প্রিহেনশন কেমন আসে? মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে 5টা অ্যান্সার চয়েসের মধ্যে একটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে সিলেক্টিং প্যাসেজটা কিরকম? একটা কোশ্চেন দেওয়া থাকবে, কি বলেছে? সিলেক্ট দ্য সেন্টেন্স ডিস্টিংগুইশ টু ওয়েজ ইন্টিগ্রেটিং রক অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক। তার মানে হচ্ছে যে প্যাসেজটা বলেছে, এই প্যাসেজে এমন একটা সেন্টেন্স আছে যেখানে ক্লাসিক্যাল এবং রক মিউজিকের মধ্যে ডিস্টিংগুইশ করেছে। সেই প্যাসেজ থেকে সেই সেন্টেন্সটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে সিলেক্টিং প্যাসেজ। আর এমসিকিউ কোশ্চেন হচ্ছে এখানে 2টা। তার মানে এই যে স্যাম্পল কোশ্চেন দিয়েছে, স্যাম্পল কোশ্চেন 1 to 3 ফ্রম ফলোয়িং রিডিং প্যাসেজ, এই প্যাসেজ থেকে যে স্যাম্পল আসবে কোশ্চেন, 1টা 2টা 3টা, এই 3টার মধ্যে প্রথম 2টা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে একটা হচ্ছে সেন্টেন্স ইন সিলেকশন। ফাইন, এখানে একটা কোশ্চেন আছে দেখো স্কোয়ার সাইজের। তো স্কোয়ার সাইজের কোশ্চেন যখন আসবে তখন হচ্ছে অ্যান্সার এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, আবার 3টাও হতে পারে, অথবা যে কোনো 2টাও হতে পারে। মানে এটা হচ্ছে অনেকটা মেডিকেল এক্সামের কোশ্চেনের মতো, 1টা 2টা 3টা যে কোনো হতে পারে, যে কোনোটাই হতে পারে। এটা ডিপেন্ড করবে কোশ্চেন এবং প্যাসেজের উপরে। তারপর হচ্ছে টেক্সট কমপ্লিশন অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সেন্টেন্স ইকুইভ্যালেন্সে একটা জিনিস বারবার বলা হয়, যেটা আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে রিড দ্য সেন্টেন্স টু গেট অ্যান ওভারঅল সেন্স অফ ইট। মানে আমরা অনেকে মনে করি যে সেন্টেন্স ইকুইভ্যালেন্সে 2টা সিনোনিম বসাতে হবে। এইখানে 6টার মধ্য থেকে আমাদেরকে 2টা সিনোনিম বসাতে হবে, এইটা অনেকেই মনে করে, কিন্তু এটা আসলে ভুল ধারণা। ঘটনা হচ্ছে যে 6টার মধ্যে 2টা সিনোনিম অ্যান্সার হতেই পারে, কিন্তু এটা বাধ্যতামূলক না যে 6টার মধ্যে 2টা সিনোনিমই বসাতে হবে। এখানে সিনোনিম না হয়েও এইখানে সেম টু সেম মিনিং দিয়ে সেন্টেন্স হতে পারে। সো এটা ডিপেন্ড করবে কোশ্চেন প্যাটার্নের উপরে। রিডিং প্যাসেজ পড়ার সময় আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে কোশ্চেন আগে পড়বো না প্যাসেজ আগে পড়বো, প্যাসেজ আগে পড়লে কোন জায়গা থেকে আগে পড়বো, এইগুলা নিয়ে হিসাব নিকাশ বেশি করি।
ঘটনা হচ্ছে যেভাবেই হোক তোমাকে রিডিং প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে। এই যে রিডিং প্যাসেজটা, এই রিডিং প্যাসেজের কনটেক্সটটাই যদি তুমি না বোঝো, কোশ্চেন কি বলেছে, কোশ্চেনের তাড়াতাড়ি অ্যান্সার করবা নাকি প্রসেস অফ এলিমিনেশন দেবে, এগুলো বুঝে লাভ নাই তো, তাই না? সুতরাং তোমাকে শুরু করতে হবে প্যাসেজ দিয়ে এবং প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে। তুমি রিয়েল এক্সামে কিভাবে টাইম সেভ করবে এগুলো তো অনেক পরের ব্যাপার। আগে প্যাসেজ বোঝো, আগে জিনিসগুলোর সাথে অভ্যস্ত হও, তারপর রিয়েল এক্সামে গিয়ে কি আগে কোশ্চেন পড়বা, আগে এই কোশ্চেন পড়ে তারপর অ্যান্সার করবা কেন, এগুলো তখন ভাবো। কিংবা এক্সামের আগে যখন প্র্যাকটিস টেস্ট দিবা তখন এগুলো ক্যালকুলেশন করো। কিন্তু যখন তোমার জিআরই প্রিপারেশন শুরু করতেছো, রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করা শুরু করতেছো, তখন তো এত কিছু ভাইবা লাভ নাই। শুরুতে যেটা করতে হবে, প্যাসেজ বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, তারপরে এগুলো নিয়ে কাজ করতে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, তারপর কোনটা করলে তোমার জন্য ভালো হবে সেটা তুমি নিজে ফাইন্ড আউট করবা। গট ইট? চলো তাহলে আমরা কোশ্চেন 8 to 10 দেখে নিই। একটা মাস্টারপিসের কথা বলেছে, কোনটা? রাইটারকে এসি, আর মাস্টারপিসটা হচ্ছে থিংস। ওরটা নিয়ে এই যে এই অবজেক্টটা নিয়ে কথা বলতে আছে, আর এর রাইটার হচ্ছে এসি। হ্যাঁ, তো কি বলেছে, এই যে পার্সনটা রাইটার, ওর ফ্রাস্ট্রেশনের বর্ণি, ওর ফ্রাস্ট্রেশনের প্রোডাক্ট হচ্ছে এই মাস্টারপিসটা। তারপর কি বলেছে, এই বইটা, এই মাস্টারপিস যে বইটা, এই বইটা একটা লাইফ সম্পর্কে কথা বলেছে, যে তারপর এবং সে ফাইনালি সুইসাইড করে, তাই তো? দেখো কমা দেওয়া আছে, আগেই বলেছিলাম রিডিং কম্প্রিহেনশনে যেইখানেই কমা থাকবে, কমা থাকার মানে হচ্ছে অনেক ইনফরমেশন আমরা ইচ্ছে করলেই বাদ দিয়ে দিতে পারি। যেমন দ্য বুক টেলস অফ মিশনারিজ টু নাইজেরিয়া হু ডিসরাপ্ট ট্রেডিশনাল ইগবো লাইফ। তার মানে কি, এই বুকটা কি খ্রিস্টিয়ান মিশনারিজের কথা বলছে? বলেনি কিন্তু। এই বুকটা কথা বলছে একটা পার্সনের লাইফ নিয়ে, যে সুইসাইড করছে। কমা দিয়ে দিয়ে সেন্টেন্সটা কমপ্লেক্স করে ফেলছে। তারপর কি বলেছে, এই যে বইটা থিংস, বইটা গেইনড হিম এগেনস্ট ইনস্ট্যান্ট রিকগনিশন। দেখো কি বলেছে, এই বইটা তাকে রিকগনিশন এনে দিছে। ক্রিটিক্স রাইটলি প্রেজড দ্য বুকস ভিভিড অ্যাকাউন্ট। তার মানে কি, লেখক, এই প্যারাগ্রাফটার যে লেখক, উনি কি বলতেছে যে ক্রিটিকরা এই বইটার যে ভিভিড মানে স্পষ্ট যেই ইয়াটা ছিল, তার জন্যে ক্রিটিক্সরা রাইটলি প্রেজ করছে। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে এই প্যাসেজের রাইটার যিনি, ওনার অপিনিয়ন। তারপর কি বলেছে, হি ওয়াজ রিকগনাইজড নট অনলি অ্যাজ হিস্টোরিয়ান বাট অলসো সামথিং। হাউএভার, মানে এতক্ষণ যা বলছে তার উল্টা কিছু একটা বলবে। হাউএভার, তার সব কাজই লর্ডেটারি ছিল না, মানে প্রশংসার যোগ্য ছিল না। কি করছে তাহলে? পরে বলবে যে তার আসলে খারাপ কাজ ছিল বা এই ধরনের কিছু। সাম ক্রিটিক্যাল ফেল্ট আনডিউ ব্লেম, তার মানে যে দেখছো, থিংস ক্রিটিক্যাল ডিড নট শো অ্যাডিকুয়েট গ্র্যাটিটিউড, এই যে নেগেটিভ একটা কনোটেশন দিয়েছে। তার পোর্ট্রেটালগুলো গ্র্যাটিটিউড শো করতে পারে না, কার প্রতি? ওয়েস্টার্ন কালচারের প্রতি। তার মানে আমাদের যে প্যারাগ্রাফটা দিয়েছে, এই প্যারাগ্রাফের প্রথম যেই সেন্টেন্স, প্রথম প্যারাগ্রাফে ছিল একটা রাইটারের একটা অবজেক্ট কিংবা একটা রাইটিংস, ওই রাইটিংসটা কেমন সেটা বলেছে। তারপর ওই রাইটিংসের পজিটিভ দিকটা বলেছিল, এবং ফাইনাল প্যারাগ্রাফে বলেছে যে না, আসলে পজিটিভ দিক থাকলেও এটা আসলে অত বেশি লর্ডেটারি ছিল না, কেননা এটার কিছু নেগেটিভ কনটেক্সটও ছিল। এইটা হচ্ছে প্যারাগ্রাফটা। তারপর আমরা চলে আসলাম কোশ্চেনে। প্রথম কোশ্চেনটাই কি, প্রথম কোশ্চেনটা হচ্ছে পিওর ভোকাবুলারি। দেখেছো, রিডিং কম্প্রিহেনশনও কিন্তু ভোকাবুলারি লাগতেছে। ভোকাবুলারিটা কি? লয়েডেটারি। লয়েডেটারি কিন্তু ব্যারন্স 33 পাস্কি যেটা ওইখানেই আছে। লয়েডেটারি এটার সিনোনিম চাচ্ছে, তাই না? এখানে একটাই সিনোনিম, সেটা হচ্ছে অ্যাপ্রোবেটিভ। বাকিগুলো আসলে সিনোনিমের আশেপাশেও নাই। অ্যানালাইটিক্যাল, ডিসপ্যাশনেট, তাই না? সিনোনিম চাইছে না। Could the most effectively be replaced with which of the following?
তার মানে এই ওয়ার্ডের সিনোনিম নিচের কোনটা? ওয়ার্ডের সিনোনিম একটাই এখানে, অ্যাপ্রোবেটিভ। তারপরের কোশ্চেন, ক্লিক অন দ্য প্যাসেজ click on the sentence in the passage that best illustrate the author's opinion of things, তাই না? তার মানে রাইটার কি অপিনিয়ন দিয়েছে, ওই যে বলেছিলাম ক্রিটিক রাইটলি প্রেজড, তার মানে এটা হচ্ছে রাইটারের কথা। রাইটার বলতে চাচ্ছেন যে এই যে থিংস, যে লেখাটা, রাইটিংসটা, এইটা সম্পর্কে ওই সময়কার সমালোচকরা কি বলছে এইটার উপরে মতামত দিয়েছেন এই প্যারাগ্রাফের যিনি রাইটার উনি। আর এই প্যারাগ্রাফের রাইটার কি বলছেন যে হ্যাঁ, ক্রিটিকরা রাইটলি প্রেজ করছে এই বইটার ব্যাপারে। সো আমাদের যখন রিয়েল এক্সামে এই ধরনের কোশ্চেন আসবে তখন আমরা এই প্যাসেজটাকে সিলেক্ট করে দেবো, এই সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা সিলেক্ট করতে হবে। তারপর কি বলেছে, তারপর হচ্ছে সামারি কোশ্চেন, দ্য প্রাইমারি পারপাস অফ দ্য প্যাসেজ ইজ টু, তার মানে এটা হচ্ছে এই প্যাসেজের সামারি কোশ্চেন। সামারি কোশ্চেন, তাহলে এইবার আমরা চিন্তা করি এই প্যাসেজের মেইন কন্টেক্সটটা কি ছিল, একটা রাইটিং, ওই রাইটিংয়ের পজিটিভ দিকটা বলা হয়েছে, তারপর নেগেটিভ দিকটা বলা হয়েছে। তার মানে কি একটা ওই কন্টেক্সটের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা এবার চলো কোশ্চেনগুলোর দেখে নিই। এক্সপ্লেইন দ্য সোর্স অফ রাইটার্স ডিজায়ার, না এই ধরনের কিছু বলেনি, কোনো সোর্সের কথা কিন্তু বলেনি। প্রেজেন্ট অ্যান ওভারভিউ অফ ক্রিটিক্যাল কন্টেক্সট অফ ওয়ার্কস রিভিউড, আচ্ছা এটা হতে পারে। প্রুভ দ্যাট ওয়ার্ক ইজ ওয়ার্থি অফ ক্রিটিক্যাল অ্যাক্লেম, ওয়ার্কটা কেমন ছিল এই ধরনের কিছু কিন্তু বলেনি। ওয়ার্কটা নিয়ে ক্রিটিক্সরা কি বলেছে সেটা বলা হয়েছে। ওয়ার্কটা ভালো ছিল না খারাপ ছিল এই ধরনের কিছু কিন্তু রাইটিংয়ে বলা হয় নাই। অ্যানালাইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ইন হুইচ, এটা তো একদমই যায় না। এক্সপ্লেন হাউ নভেলস ফিট উইদিন কনটেক্সট অফ লিটারেচার, কতটুকু ফিট করে ওই লিটারেচারটার সাথে, এই ধরনের কোনো এক্সপ্লেনেশন নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে সামারি কোশ্চেন, প্রাইমারি পারপাস যাচ্ছে, সো অ্যান্সার হচ্ছে বি। এখানে ভোকাবিলিটার বইটার কয়েকটা পেজ দেখানো হচ্ছে। তো শুরুতেই কি দেওয়া আছে, এটা এগ্রিমেন্ট অর আর্গুমেন্ট, মানে হচ্ছে জিআরই ওয়ার্ড লিস্টে যে ভোকাবুলারিগুলো আছে এগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো এগ্রিমেন্টের জন্য লাগে, যে রকম হচ্ছে এখানে যে এগ্রিমেন্ট দিয়ে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, সবগুলো ওয়ার্ড একসাথে শিখে নেওয়া। তারপর আর্গুমেন্ট দিয়ে সবগুলো ওয়ার্ড একসাথে দেওয়া আছে। তারপর এর সাথে একটা বাংলায় কনটেক্সট দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে টিপাইমুখী বাদ নিয়ে জনগণ আর সরকারের মধ্যে কি হচ্ছে না, মিল হচ্ছে না, তাই তো মিল হচ্ছে না। এখন মিল এর সিনোনিম হিসেবে এখানে দেখো কতগুলো ওয়ার্ড আছে, অ্যাকর্ড, কনকর্ড, কম্প্যাক্ট, কনফর্মিটি, ইউনিজম, র্যাপোর্ট। এইভাবে যদি আমরা অনেকগুলো ওয়ার্ড একসাথে পড়ি তাহলে কিছু টাইম সেভ হয়ে যাবে। তারপর এখানে দেওয়া আছে ফিলোসফি। ফিলোসফিটা কোন কাজে লাগে, এইটা যতটা না ভোকাবুলারির জন্য তার চেয়ে বেশি হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের জন্য। যেমন ধরো একটা রিডিং প্যাসেজ আসছে, ওই রিডিং প্যাসেজটা হচ্ছে ফেটালিজম নিয়ে, এই যে এই ওয়ার্ডটা ফেটালিজম। এখন ঘটনা হচ্ছে ফেটালিজম এটার মিনিং তুমি জানো না। একটা রিডিং প্যাসেজ আসছে, যেই প্যাসেজে 3 থেকে 4টা কোশ্চেন হচ্ছে শুধু ফেটালিজম এই কনটেক্সটার উপরে। তো তুমি যদি এই ধরনের কিছু জিনিস আগে থেকেই জেনে রাখো, মানে এক্সামে যাওয়ার আগেই যদি কিছু জিনিস জেনে রাখো, যেমন এখানে ল্যামার্কিজম, মনিজম জিনিসটা কি, ফিলোসফিক্যাল বিলিভ দ্যাট রিয়েলিটি ইজ কম্প্রাইজড অফ ওয়ান ফান্ডামেন্টাল সাবস্টেন্স, সব বস্তুই আসলে একটি মাত্র মূল পদার্থের ভিন্ন ভিন্ন রূপ। তুমি এই ওয়ার্ডটার মিনিংটা জেনে ফেললা। এই ধরনের ওয়ার্ড কিন্তু ভোকাবুলারির জন্য লাগবে না, খেয়াল করো। এই যে ডুয়েলিজম, ডিকনস্ট্রাকশনিজম, এসেন্সিয়ালিজম, ফেটালিজম, এই ধরনের ওয়ার্ড ভোকাবুলারির জন্য লাগবে না, কিন্তু রিডিং প্যাসেজে এই ধরনের ওয়ার্ডের উপরে আসতে পারে। মানে ফেটালিজমের উপরে একটা প্যাসেজ চলে আসলো, তখন ওই প্যাসেজটা যদি এই জিনিসটা ভালোভাবে জানো তাহলে অ্যান্সার করার জন্য কম্পারেটিভলি ইজি হবে। আচ্ছা, এটা হচ্ছে বিফোর ভেন্ডেটা যে মুভিটা ছিল
ওই মুভির ডায়লগটা আলাদা করে দেওয়া। তো যাদের মুভি দেখার একটু অ্যাফেকশনটা একটু বেশি, তারা ধরো এই যে একটা ডায়লগ, এই ডায়লগে দেখো ভি দিয়ে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, ভ্যাকেন্ট, ভ্যালোরিয়াস, ভিজিজন, ভিভিফাইড, ভ্যানাল, ভ্যানকুইশ, ভনগিয়ার্ড, ভিশাস, ভলিউশন, ভ্যারিশাস। কি হলো, তুমি একটা ডায়লগ থেকে অনেকগুলো ওয়ার্ড কমিউনিকেট করে নিতে পারলা। তারপরে তুমি কিছু ওয়ার্ডের স্পেলিং, প্রনাউন্সিয়েশন এগুলোও খেয়াল রাখতে পারলা। যেমন এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের স্পেলিং কি, VICIOUS, আর প্রনাউন্সিয়েশন ভিশিয়াস, ভিশিয়াস না কিন্তু ভিশাস, ভোরেইশাস। তুমি যখন মুভি থেকে এই ওয়ার্ডগুলো কালেক্ট করতেছো তখন তোমার প্রনাউন্সিয়েশনটাও কারেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে এই ভোকাবুলারি বইটা থেকে অনেক ওয়ার্ড জেনে ফেলতে পারবা। নাও মুভ অন কোশ্চেন সেশন। আমাদের গত ওয়েবিনারে অনেকগুলো হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন আসছিল আর কি, যেমন টোফেল এক্সাম কখন দিতে হবে, তারপর হচ্ছে আইএলস দিয়েছে আবার টোফেল দিতে হবে। প্রথম কোশ্চেনটার যদি অ্যান্সার দিতে হয় তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভালো তো অনেক জিনিস, মানে তুমি যদি টোফেল এক্সাম কালকে দিতে পারো তাহলে তুমি পরের কাজগুলো করার জন্য অনেক সময় পাইতেছো, কিন্তু তুমি কি আদৌ আগামীকাল পরীক্ষা দিতে পারবা? কনস্ট্রেন্ট কিন্তু এখানে অনেকগুলো। প্রথম কনস্ট্রেন্ট, টোফেলের প্রিপারেশন তোমার নেওয়া আছে কিনা। তারপরের কনস্ট্রেন্ট, টোফেলের সিট পাবা কিনা। এই দুইটা কনস্ট্রেন্ট ওভারকাম করে তোমাকে চেষ্টা করতে হবে অগাস্টের মধ্যে পরীক্ষা দিয়ে দেওয়ার। এবার হচ্ছে ব্যাপারটা যে অগাস্টে যদি না দিতে পারি কোনো সমস্যা নাই, তুমি অগাস্টের জায়গায় সেপ্টেম্বরে দাও, অক্টোবরে দাও, নভেম্বরে দাও। ওকে, ট্রুলি স্পিকিং আমি নভেম্বরের 10 তারিখে পরীক্ষা দিছি। আমি গত বছর নভেম্বরের 10 তারিখে টোফেল পরীক্ষা দিছি। কিন্তু ঘটনা হচ্ছে টোফেল পরীক্ষা যদি তুমি নভেম্বরে দাও তাহলে তোমার ইউনিভার্সিটি সিলেকশন, সব লেখা, লর কালেক্ট করা, অ্যাপ্লাই করার সব কিছু তোমার হাতে থাকতে হবে। তুমি শুধু টোফেল দিবা আর অ্যাপ্লাই করবা। আর যদি তুমি অগাস্টে টোফেল দাও তাহলে টোফেল দেওয়ার পরে তুমি সব লেখা, ইউনিভার্সিটি সিলেকশন করা এগুলোর জন্য একটা ভালো সময় পাচ্ছ। সো প্ল্যান অ্যাকর্ডিংলি। আইএলস দিয়েছি, টোফেল আবার দিতে হবে? নট নেসেসারি। তবে কিছু কিছু ক্যাম্পাসে আইএলস অ্যাকসেপ্ট করে না। যেমন ধরো 10% ক্যাম্পাস, মানে তুমি যদি 10টা ক্যাম্পাসে অ্যাপ্লাই করো সেই 10টা ক্যাম্পাসের মধ্যে হয়তো বা একটা বা দুইটা ক্যাম্পাসে আইএলস অ্যাকসেপ্ট নাও করতে পারে। তবে ধরা হয় সব ক্যাম্পাসে তুমি আইএলস দিয়ে পার পেয়ে যাবা। কিন্তু তারপরেও টোফেলটা যেহেতু আমেরিকান স্টাইলে নেওয়া, আর টোফেলটা আইএলসের চেয়ে স্ট্যান্ডার্ড মার্কটা একটু বেশি। সো যদি টোফেলটাকে অনেক বেশি কঠিন না মনে হয় তাহলে অবশ্যই টোফেলটা দিয়ে দেওয়া উচিত। মানে যদি টোফেল আর আইএলসের মধ্যে ডিরেক্ট কম্প্যারিজন করতে হয় তাহলে আসলে টোফেল প্রেফার্ড। মানে যদি হয় যে আইএলস অথবা টোফেল কোনটা, তাহলে ডেফিনেটলি টোফেল। কিন্তু তোমার কাছে যদি মনে হয় না আমি আসলে টোফেল দিলে 72ও পাবো না, মানে 80 তো দূরের থাকে, 72 75ও পাবো না, তাহলে আইএলস দাও, ফাইন। আইএলস দিয়েও তুমি ফুল ফান্ডিং স্কলারশিপ পাবা। জিআরই দেওয়ার আগেই ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলতে হয়, করে ফেলতে পারলে ভালো। কিন্তু তুমি যদি জিআরই দেওয়ার আগে ইউনিভার্সিটি সিলেকশন করার জন্য সময় নাও, তার মানে কি দাঁড়াচ্ছে, জিআরই প্রিপারেশন থেকে তোমার টাইম কিল হচ্ছে। এইটার মধ্যে তোমাকে অফসেট করতে হবে। তোমাকে অফসেট করে জিআরই প্রিপারেশন এবং ইউনিভার্সিটি সিলেকশনের মধ্যে চুজ করতে হবে। তবে ওয়াইজ হলো জিআরই দেওয়ার আগে অন্তত 5 থেকে 6টা ইউনিভার্সিটি চুজ করে নেওয়া। কেন? কারণ আমাকে রিয়েল জিআরই এক্সামে 4টা ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে হবে। তো আমি যদি 4টা ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে চাই তাহলে তো আমাকে 4টা ইউনিভার্সিটি আগে থেকে জেনে যেতে হবে, তাই না? জব এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স কতটুকু কাজে লাগে? যদি জব যেই ফিল্ডে করেছো সেই ফিল্ডেই যদি তুমি পিএইচডি করো কিংবা মাস্টার্স করো তাহলে ডেফিনেটলি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমার প্রোফাইলের জন্য অনেক বেশি ওয়েট হিসেবে কাজে দিবে। কিন্তু যদি জব করেছো ম্যানুফ্যাকচারিংয়ে আর তুমি অ্যাপ্লাই করতেছো
অন্য একটা ফিল্ডে, তাহলে আসলে জব এক্সপিরিয়েন্সটা খুব একটা কাজে দিবে বলে মনে হয় না। ডিসেম্বরে এমএস কমপ্লিট করে ফল ধরা সম্ভব? এই তো, ডিসেম্বরে এমএস কমপ্লিট করে ফল ধরা সম্ভব কিনা। ব্যাপারটা হচ্ছে এমএস কমপ্লিট করবা, এর মাঝে কি তুমি জিআরই প্রিপারেশন নিয়েছো? তুমি কি জিআরই টোফেল পরীক্ষা দিয়ে ফেলতে পারবা? যদি ডিসেম্বরের মধ্যে এমএস কমপ্লিট এবং জিআরই টোফেল দিয়ে ফেলছো, তাহলে অ্যাপ্লাই করা সম্ভব এবং ফান্ডিংও পাওয়া সম্ভব। কিন্তু এমএস কমপ্লিট করবা তারপরে জিআরই প্রিপারেশন নিবা, তাহলে আসলে তারপরের ফল ধরতেও টাফ হয়ে যাবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 2010-এ, এখন জিআরই দিলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। জিআরই পরীক্ষার সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বা কমপ্লিট না করার কোনো সম্পর্ক নাই, যখন খুশি তখন জিআরই পরীক্ষা দেওয়া যায়। এমএস ভার্সেস পিএইচডি, এইটা ম্যান টু ম্যান অনেক ভেরি করবে। কারণ তোমার যদি লাইকিংস থাকে ফাইনালি তুমি পিএইচডি করবা, তোমার নামের আগে ডক্টরেট লাগানোর দরকার, তাহলে আসলে এমএস করে পিএইচডি করবা এটা জরুরি না, ডিরেক্ট পিএইচডিতে অ্যাপ্লাই করো। আর তোমার যদি মনে হয় যে আমি পিএইচডি করবো না, এমএস করবো তারপর জব টপ করবো, তাহলে এমএস করো। ইটস টোটালি আপ টু ইউ। টাইমলাইন ফর টেকিং এক্সাম মানে হচ্ছে কখন এক্সাম দিবা, কখন অ্যাপ্লাই করবা। এইখানে যে এই টেমপ্লেটটা দেওয়া আছে এটা হচ্ছে সেফ জোন মেনটেন করে, মানে তুমি অগাস্টের মধ্যে জিআরই টোফেল দিয়ে ফেললা, যদি অগাস্টের মধ্যে এক্সামগুলো দিতে না পারো তুমি সেপ্টেম্বরে দিতে পারো জিআরই, সমস্যা নেই। কিন্তু তখন তোমাকে ইউনিভার্সিটি সিলেকশন সব লেখার জন্যে কম সময় অ্যালোকেট করতে হবে। তারপর তুমি নভেম্বরে অ্যাপ্লাই না করে ডিসেম্বরে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু নভেম্বরে অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাওয়ার অপরচুনিটি অনেক ক্যাম্পাসেই বেশি থাকে। মানে ব্যাপারটা হচ্ছে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবা তোমার স্কলারশিপ পাওয়ার অপরচুনিটি তত বেশি। সো এইটা হচ্ছে সেফ জোন মেনটেন করা টাইমলাইন। যদি এইটুকুর মধ্যে সব কিছু করে ফেলতে পারো তাহলে তো খুবই ভালো, না করতে পারলেও সমস্যা নেই, না করতে পারলেও 1 মাস 1.5 মাস তুমি পিছিয়ে দিতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইউনিভার্সিটি সিলেকশন, এইটার জন্য অনেকটুকু সময় লাগবে, সব লেখার জন্য সময় লাগবে। তারপর অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যাবে ঝামেলা হয়ে যাচ্ছে, অ্যাপ্লাই করতে গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পিছিয়ে যাচ্ছ। এই কারণে নভেম্বরের মধ্যে তুমি টার্গেট রাখবা যেন আমি নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। নভেম্বরে না হলে ডিসেম্বরের ফার্স্ট উইক যাবে, কিন্তু তুমি যদি টার্গেটই করে ডিসেম্বরের ফার্স্ট উইক, তাহলে দেখা যাবে অ্যাপ্লাই করতে করতে ডিসেম্বরের লাস্ট উইক জানুয়ারিতে চলে গেছে। সো ওইটা তখন তোমার জন্য রিস্ক জোন হয়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সিজিপিএ কম থাকলে জিআরই স্কোর কতটুকু রিকভার করে? কম বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটাও আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনেকে 3.51 কি কম মনে করে, আবার অনেকে 2.97 নিয়েও ইউএসএ চলে যাচ্ছে। সো কম বলতে আসলে কি বুঝতেছো, এটা আসলে এখানে একটা ফ্যাক্টর। তারপরেও যদি বলতে হয় যে আসলে কতটুকু রিকভার করে, ধরে নেওয়া হয় যে অন্তত মোরলেস 80% রিকভার করবে। কিভাবে সেটা? ধরো তোমার সিজিপি হচ্ছে 3.10, এই সিজিপি দিয়ে তার সাথে হচ্ছে জিআরই স্কোর হচ্ছে 300 দিয়ে তুমি যেই স্কুলে অ্যাপ্লাই করবা, যদি এখানে 320 থাকে তাহলে এর চেয়ে অন্তত 10 টাইমস ভালো ক্যাম্পাসে তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং ফান্ডিং পাওয়ার অপরচুনিটিও বেশি। মানে হচ্ছে সিজিপিএ কম থাকলে তোমার জিআরই স্কোর যত বেশি থাকবে তোমার জন্য তত বেশি প্লাস পয়েন্ট। সিজিপিএ 3.30, 1 পেপার, জিআরই স্কোর কত লাগবে? কিন্তু ঘটনা হচ্ছে কোন ক্যাম্পাসের জন্য। তুমি যদি এখন লো র্যাঙ্কিং ক্যাম্পাসে অ্যাপ্লাই করো, ইউএসএ লো র্যাঙ্কিং ক্যাম্পাস, যে ক্যাম্পাসগুলো অন্য সব কান্ট্রির হাই র্যাঙ্কিং ক্যাম্পাসের আশেপাশে। তো লো র্যাঙ্কিং ক্যাম্পাস বলতে আমরা বুঝে নেই যে এমএস ইন ইউএসএ কিংবা usnews.com-এর 100 থেকে 150 নাম্বার ক্যাম্পাস। এই যে 100 থেকে 150 এই ক্যাম্পাসগুলোকে আমরা বলে থাকি লো র্যাঙ্কিং ক্যাম্পাস। এইটা কিন্তু ইউএস নিউজের র্যাঙ্কিং, মানে হচ্ছে শুধু ইউএস নিউজের যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিং থেকে বলা। আচ্ছা, এইবার
তোমার যদি এই র্যাঙ্কিং ক্যাম্পাসের প্রয়োজন হয় তাহলে 3.30 সিজিপিএ দিয়ে আশা করা যায় এখানে 300-এর আশেপাশে থাকলে তুমি লো র্যাঙ্কিং ক্যাম্পাসে অ্যাডমিশন পাবা। কিন্তু অ্যাডমিশন পাওয়া আর স্কলারশিপ পাওয়া কিন্তু এক কথা না। তুমি যেই ক্যাম্পাসে 300 দিয়ে অ্যাডমিশন পাবা সেই ক্যাম্পাসে স্কলারশিপ পাইতে হলে অবশ্যই আরও 3-4 মার্ক বেশি থাকতে হবে। তার মানে 3.30, তার সাথে যদি তোমার জিআরই স্কোর 305 থাকে তাহলে আশা করা যায় ইউএস নিউজের যে লো র্যাঙ্কিং ক্যাম্পাসগুলো তার মানে হচ্ছে 100 থেকে 150, যেই ক্যাম্পাসগুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে অ্যাভারেজে 200 থেকে 400-র মধ্যে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেই ক্যাম্পাসগুলো 200 থেকে 400-র মধ্যে এই ধরনের ক্যাম্পাসে তুমি অ্যাডমিশন পেয়ে যাবা। এবার যদি তার চেয়ে উপরে র্যাঙ্কিং ক্যাম্পাসে চলে আসতে হয়, মানে আমি তো ভাই ভালো র্যাঙ্কিং ক্যাম্পাসে অ্যাপ্লাই করতে চাই, ধরো ইউএস নিউজের 50 থেকে 80, এই ধরনের ক্যাম্পাসে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে 3.30 সিজিপিএ, তার সাথে যদি তোমার জিআরই স্কোর 310-র মতো থাকে তাহলে তোমার জন্য সেফ জোন। এখন ঘটনা হচ্ছে এতক্ষণ যা বললাম সব কিছু হচ্ছে জেনারেলাইজ করে বলা, মানে সবার জন্য কমন। কিন্তু সমস্যা হচ্ছে একটা ইউনিভার্সিটির মেকানিক্যাল ফ্যাকাল্টির ফান্ডিং, ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টির ফান্ডিং কিংবা বায়োলজিক্যাল ফ্যাকাল্টির ফান্ডিং কিন্তু সেম না। মানে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে তুমি যখন অ্যাপ্লাই করতেছ তখন তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করো সেইখানে যদি জিআরই স্কোর চাই 300, ইলেকট্রিক্যালে হয়তো বা 310 চাইছে, সেম জায়গাটাতেই হয়তো বা মেকানিক্যালে 305 চাইছে। সো তোমাকে অ্যাপ্লাই করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ তুমি যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবা সেই ডিপার্টমেন্টে কম্পিটিশন কীরকম সেটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যদি সেটা ম্যাথ ব্যাকগ্রাউন্ড হয় তাহলে এক ধরনের কম্পিটিশন, আবার সেটা যদি বায়োলজিক্যাল সায়েন্স হয় তাহলে অন্য ধরনের কম্পিটিশন হবে। এতক্ষণ যা বলছিলাম সেটা হচ্ছে কমন কথাগুলো, তো ওইটাকে তোমার লাইফস্টাইলের সাথে ইন্টিগ্রেট করে নিতে হবে। স্টাডির পাশাপাশি অফ ক্যাম্পাস জব করে কেমন আয় করা সম্ভব? প্রবলেম হচ্ছে তুমি যখন অ্যাপ্লাই করলা ভিসার জন্যে, তুমি অ্যাপ্লাই করবা F1 ভিসা, ফুল টাইম নন ইমিগ্রেন্ট ভিসা, তার মানে হচ্ছে স্টুডেন্ট ভিসা। আর স্টুডেন্ট ভিসা দিয়ে ইউএসএতে অফ ক্যাম্পাস জব করাটা ইলিগেল। সো ইলিগেল কাজ করে তুমি কতটুকু আয় করবা এইটা এক্ষুনি ভাবার দরকার নেই। তোমার হাতে যদি অন্য কোনো অপশন না থাকে, মানে আমি বলতে চাচ্ছি তুমি অ্যাডমিশন পাইছো, তুমি টিউশন ওয়েভার পাইছো কিন্তু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাওনি, কিংবা অন ক্যাম্পাস অন্য কোনো জব পাওনি, মানে তোমার হাতে অন্য কোনো রাস্তা খোলা নেই, তখনই তো তুমি কেবল অফ ক্যাম্পাস জবের ব্যাপারটা মাথায় আনবা, তাই না? সো আগে প্রথম চয়েসগুলোকে হিট করো, যদি এইগুলাতে হয়ে যায় তাহলে তো খুব। জব করার জন্য এমএস আর পিএইচডি কোনটা ভালো? দুইটাই ভালো। জব করার জন্য কোনটা ভালো সেইটা দিয়ে এমএস বা পিএইচডি ডিসাইড করার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে তুমি কোনটা করবা। মানে তোমার লাইফস্টাইলের সাথে কি এমএস যায় না পিএইচডি চায়? তুমি কি রিয়েলি 4 থেকে 5 বছর ডেডিকেটেড থাকবা, নাকি আসলে পড়াশোনা ভালো লাগতেছে না? ইউএসএ যাওয়া দরকার, একটা ডিগ্রি দরকার, এই কারণে আমি ইউএসএ যাব। যদি পরেরটা টার্গেট হয় তাহলে অবশ্যই তোমাকে এমএসএ অ্যাপ্লাই করা উচিত। আর তুমি যদি পড়াশোনাতে ডেডিকেটেড হও, ফাঁকিবাজ না হও, তাহলে পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারো। ইটস অল আপ টু ইউ। জব করার জন্য কোনটা ভালো এইটা হিসাব করে তো তুমি ইউএসএ যাবা না, কারণ জব করার জন্য দুইটাই ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক।